আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠনের সুপারিশ, বিচার বিভাগ ও প্রশাসন থেকে আওয়ামী দোসরদের সরানোর দাবি। ভোটের সময় এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার ঠেকাতে কেন্দ্রীয় সেল গঠন করবে কমিশন, জানালেন সিইসি। জনগণকেও সচেতন হওয়ার আহ্বান। আওয়ামী লীগকে নিয়ে আন্তর্জাতিক সংস্থার সব দাবি মানা সম্ভব নয়, জানালেন সব পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সাথে চুক্তি বাতিল নিয়ে অপতথ্যের অভিযোগ। টানা আন্দোলনের মুখে শিক্ষকদের দাবি মেনে নিল সরকার। 2 ধাপে 15% পাবেন বাড়ি ভাড়া, অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস। এবং শাহজালাল বিমানবন্দরের কুরিয়ার থেকে আগুনের সূত্রপাত, জানালেন বেবিচক চেয়ারম্যান। ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের দেরির অভিযোগ অস্বীকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠনের সুপারিশ করেছে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের আগে সরকারের মধ্যে থাকা দলীয় লোকজনদের সরাতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে। বিচার বিভাগ ও প্রশাসন থেকে আওয়ামী লীগের দোসর কর্মকর্তাদের বের করে দেওয়ার দাবিও জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবু রিপোর্টে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। প্রতিনিধি দলটির সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে অধ্যাপক ইউনূসের বৈঠক। প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এসেছিলাম আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় দ্রুত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় সংসদ স্থানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে এবং সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। বৈঠকে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ করে বিএনপি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে আশ্বস্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাকর্মীদের অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সবাই মিলে একসাথে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদগ তাদের নানা সমস্যা তুলে ধরেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প শর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে। আপনার ভাইদের ব্যাপার বলেছেন, এগুলো আমরা দেখবো, আলোচনা করে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নিশ্চয়ই সে বিষয়ে আমরা সবচেয়ে বেশি আমরা গুরুত্ব প্রদান করব। সবশেষে যে কথাটা বলতে চাই যে আপনি জানেন যে আনলেস
ইউ ক্রাই ফর ইট, আপনাকে কেউ কিছু দেবে না, আপনাকে আপনাদের কথাগুলো জোরে বলতে হবে। আর এই যে আজকে দেশে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন দেখেন কত প্রাইস পে করতে হয়েছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, ছেলেরা মারা গেছে, শিশু মহিলারা মারা গেছে, তার মধ্যে দিয়ে কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি, একটা সুযোগ পেয়েছি, তাই না? তো সেই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। নির্বাচনের সময় এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে সেল গঠন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ে কর্মশালায় তিনি এই কথা বলেন। এ সময় সিইসি বলেন, এআই এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। গুজব ও মিস ইনফরমেশন নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে কাজ করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের মানুষকেও সচেতন হতে হবে। এছাড়া নির্বাচনের আগে অপতথ্য ঠেকাতে কমিশন সতর্ক আছে বলে জানান তিনি। আইডিইএ প্রকল্প আয়োজিত কর্মশালায় 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা অংশ নেন। How to address the misinformation that will come up at dead of night? So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. Then the kind of fact-checking mechanism, how fast we can check the facts. পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এ পর্যন্ত ভারতের সাথে একটি চুক্তি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের সময়ে করা আরও কয়েকটি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। ভারতের সাথে চুক্তি বাতিলের যে তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে তা সঠিক নয় বলেও জানান উপদেষ্টা। বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আহ্বান প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এটা তাদের নিজস্ব বিষয়। সরকারের পক্ষে আন্তর্জাতিক সংস্থার সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। ত্রিপুরায় 3 বাংলাদেশিকে হত্যার ঘটনায় ঢাকার চিঠির ব্যাপারে দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। যখন একটা প্রকল্প নেওয়া হয় কিন্তু লাভবান হবে ধরে নিয়েই কিন্তু সেই প্রকল্পটা নেওয়া হয়। এখন পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা হয় যখন দেখা যায় যে দেশ লাইন অফ ক্রেডিট দেয়, সেটা শুধু ভারত না, অন্যান্য দেশও তাদের স্বার্থ সামনে রেখেই দেয়। আমরা দেখি যে তাতে আমাদেরও স্বার্থ রক্ষা হয় কিনা। আসলে তো পারস্পরিক স্বার্থ বিবেচনায় তো প্রকল্প নেওয়া হয়। অনেক ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে যেসব শর্তাবলী আসে, বিশেষ করে ওই প্রকিউরমেন্টের যে শর্তাবলী আসে, সেটা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত হয় না, তখন আমরা সেটাতে পিছিয়ে যাওয়ার চেষ্টা করি। টানা 10 দিনের আন্দোলনের মুখে অবশেষে বেসরকারি প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিল সরকার। বাড়ি ভাড়া মূল বেতনে 15% বাড়ানো হয়েছে, তবে চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা আগের মতোই থাকছে। প্রজ্ঞাপন পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন সমাপ্ত করে ক্লাসে ফিরে যাবার ঘোষণা দেন শিক্ষকরা। এই সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পরীক্ষার আগ পর্যন্ত শনিবারও ক্লাস নেওয়ার কথা জানান তারা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে 12 অক্টোবর থেকে ক্লাস বন্ধ রেখে আন্দোলনে নামেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। প্রথম দিনে শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলা করে পুলিশ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। সেখানে বিএনপি, জামাত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল তাদের সাথে একাত্মতা জানান। এর মাঝে 19 অক্টোবর 5% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন দেয়া হলে তা না মেনে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। অবশেষে মঙ্গলবার শিক্ষকদের দাবি মেনে নেয় সরকার। নভেম্বর থেকে 7.5% এবং আগামী বছরের জুলাই থেকে মোট 15% বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। উপদেষ্টা পরিষদের কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে, এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে, এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই 7.5% এই বছর,
এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। প্রজ্ঞাপন পেয়ে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন বলেও জানান তিনি। জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থীর তারা আমাদের সন্তান, তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। আমাদের কষ্ট হইলেও আমরা শনিবারগুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাআল্লাহ পুষাই দিব। আন্দোলনে সমর্থন ও পাশে থাকার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান শিক্ষকরা। আমাদের পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আপনাদেরকে অনুরোধ করছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান C&F ও কাস্টমস দায় এড়াতে পারে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বেবিচক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, কার্গো ভিলেজে মালামালের অব্যবস্থাপনার কারণে আগুন নেভাতে বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিস। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান জানান, অনুমতির জন্য ফায়ার সার্ভিসের দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগটি সত্য নয়। তরিক ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের 3 দিন পর সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। এই সময় বেবিচক চেয়ারম্যান জানান, বিমানবন্দরের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, তবে কার্গো ভিলেজের সামনে মালামাল রাখায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। ওই বিল্ডিংটা আমার তার ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 21 দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়। যদি ক্লিয়ার না হয়, এই 3 কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না, এবং এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। হাউএভার আনফরচুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই। অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক মানদণ্ডে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেন বেবিচক চেয়ারম্যান। যে কমিটিগুলো আসবে সেগুলো যদি আমরা কমপ্লাই করলে আমি মনে করি সেটার মধ্যে আমাদের ইমেজটা যে আরো বেটার হবে। যেটা আমাদের একটা ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা ঘটবে, কম হোক বেশি হোক, আমার চেষ্টা থাকবে যেটা মিনিমাইজ করা যায়। সুতরাং তদন্ত কমিটির মধ্যে প্রতিবেদন কিছু আসবে, কিছু রেকমেন্ডেশন আসবে, সেই রেকমেন্ডেশনগুলো আমরা ফলো করি। আমার বিশ্বাস তার মধ্যে আমাদের অবস্থার আরো উত্তরণ ঘটেছে। দুর্ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি। কেউ বলে না তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকল ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মূল কাঠামোকে আঘাত করেনি, বরং এটি সংবিধানের অংশ। দেশের বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এই ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল শুনানিতে এসব কথা বলেন আবেদনকারীর পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে আজ প্রথম দিনের আপিল শুনানি হয়েছে। গত 27 আগস্ট আপিলের অনুমতি দিয়ে 21 অক্টোবর শুনানির দিন ঠিক করেছিলেন সর্বোচ্চ আদালত। 1996 সালে 13th সংশোধনীয় মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর বৈধতা চ্যালেঞ্জ করে এম সলিমুল্লাহ সহ 3 আইনজীবী রিট করেন 1998 সালে। হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ 2004 সালে সংবিধানের 13th সংশোধনীকে সংবিধান সম্মত ও বৈধ ঘোষণা করে রায় দেন। প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন 7 বিচারপতি আপিল বেঞ্চ 2011 সালে 13th সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। আপনারা যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেশের ক্ষমতায় একদিনও নির্বাচিত ব্যক্তি থাকতে পারবেন, কিন্তু এই যে ব্যাখ্যা ওনারা সংবিধানের দিলেন, এর ফলাফল কি হলো? এর ফলাফল যেটা হলো যে আমরা 10 বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে। এই জাজমেন্টটা আইনগতভাবে দুর্বল, এটা কাঠামোগতভাবে দুর্বল,
এবং এটা আমি একবার এক জায়গায় বলেছিলাম যে ত্রয়োদশ সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ। ত্রয়োদশ সংশোধনী তো আমরা সবাই জানি যে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটা গৃহীত হয়েছে। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তা নিজেরা আদালতে হাজির হতে পারেন অথবা পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউশন। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের বিষয়ে আইনের বিধান সম্পর্কে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। জানান তারা জামিন চাইলে ট্রাইব্যুনাল জামিন দিতে পারেন, আবার কারাগারেও পাঠাতে পারেন। সেই ক্ষেত্রে তারা কোন কারাগারে থাকবেন তা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ। গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় গত 8 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই 30 জনের মধ্যে সাবেক ও কর্মরত 23 সেনা কর্মকর্তার নাম রয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারির পর গত 11 অক্টোবর কর্মরত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানানো হয় সেনা সদরের পক্ষ থেকে। এদিকে ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় মঙ্গলবার 14তম দিনে SI আব্দুল বারের সাক্ষ্য দেন। যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। যদি জেল হাজতে ওনাদেরকে প্রেরণের আদেশ দেয় তবে কারা কর্তৃপক্ষ, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ওনারা সিদ্ধান্ত নেবেন যে ওনারা কোন কারাগারে থাকবেন। অটোরিকশা বন্ধ না হলে 1 বছরের মধ্যে অচল হয়ে পড়বে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী, এমন আশঙ্কা করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, গত এক যুগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 1,16,726 জন, আর 67,890টি দুর্ঘটনায় আহত হয়েছে 1,65,021 জন। মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট। সড়ক মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনায় ঝরছে একের পর এক প্রাণ, দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিমিষেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে অনেকের স্বপ্ন। আমার বক্তব্য স্পষ্ট এবং পরিষ্কার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে গেল 12 বছরের সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ইউক্রেন রাশিয়া কিংবা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের চেয়ে এই সময়ে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কয়েক গুণ বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই হত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমও প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন তিনি। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে গাজায় নিহতের পরিমাণ 67,000, ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহতের পরিমাণ 45,000। এই সব যুদ্ধে যে পরিমাণ লোক মারা গেছে, বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় নিহতের পরিমাণ তার চেয়ে কয়েক গুণ বেশি। সড়ক হত্যা বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রশ্নবিদ্ধ। দুর্নীতি ও সরকারের ভুল নীতি সড়কে গণহত্যার জন্য দায়ী করেছে যাত্রী কল্যাণ সমিতি। এই বছর নিবন্ধন দিয়ে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নামানোর উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন তারা। 1 লাখ অটোরিকশার নিবন্ধনের বিপরীতে 10 লক্ষ অটোরিকশা তারা বিক্রি করবে এক একটা শহরে। যদি এটার লগে আরো 10 লাখ যুক্ত হয় তাহলে আমার পায়ে হাঁটাও বন্ধ হয়ে যাবে। এইটা যদি সরকারের কানে যদি না ঢুকে তাহলে এদেশের জনগণকে চরম খেসারত দিতে হবে। সড়ক পথে 80% মানুষের যাতায়াত, নৌ ও রেলপথের উপর সরকার গুরুত্ব না দেয়ায় সড়কে দুর্ঘটনাও বাড়ছে জ্যামিতিক হারে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ওয়ার্ল্ড ব্যাংক এবং পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
বিগত সরকারের আমলে ব্যাংকিং খাতে দুর্নীতি লুটপাটের পরও ব্যাংকগুলো এখনো আশ্চর্যজনকভাবে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের গুরুত্ব নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। বিএনপি সরকারে থাকার সময় বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ ও পদোন্নতি দেয়নি বলে দাবি করেন তিনি। আমির খসরু বলেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেসরকারি খাতকে বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের রাষ্ট্রীয়ভাবে সহায়তা করবে। সেমিনারে অর্থনীতিবিদরা গত ১.৫ দশকে পতিত স্বৈরাচারের সময় ব্যাংকিং খাতকে কিভাবে লুটপাট দুর্নীতির মাধ্যমে ধ্বংস করা হয়েছে সেই চিত্র তুলে ধরেন। আপনি যদি দেখেন ট্রেডিশনালি যে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করেছি, আমরা কিন্তু কোনো সময় বাংলাদেশ ব্যাংকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করিনি। If you look at the appointments that were made, আমরা কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই। আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে এক্সচেঞ্জ রেট, আমরা কিন্তু মার্কেট বেসড এক্সচেঞ্জ রেটের করেছিলাম, and it worked very well for a long time. Another related SEC, আমরা এখানে কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই। বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের মেজর রিফর্মস সবগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছে। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উৎসব মুখর আয়োজনে অনুষ্ঠিত হল দেশের সৌন্দর্য ও সৃজনশীলতা খাতের অন্যতম বৃহৎ আয়োজন রিভাইভ প্রেজেন্স BSOAB হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভাল 2025। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মূল উদ্যোক্তা বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ BSOAB। দিনব্যাপী অনুষ্ঠানে দেশি বিদেশি বিউটিশিয়ান, নারী উদ্যোক্তা ও শিল্প উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধন করেন সৌন্দর্য সেবা খাতের পরিচিত অগ্রদূত সৈয়দা ময়ূন। আলোচনায় অংশ নেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের প্রেসিডেন্ট AHM শফিকুজ্জামান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের CEO মালিক মোহাম্মদ সাইদ এবং BSOB প্রেসিডেন্ট কানিজ আলমাজ খান। উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত হয় সৌন্দর্য সেবায় দেশীয় পণ্যের ব্যবহার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে প্যানেল আলোচনা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি 5 বছরের কারাভোগ শুরু করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার তিনি কারাগারে পৌঁছেছেন। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সংগ্রহের ষড়যন্ত্র অভিযোগে তাকে 5 বছরের কারা দিয়েছেন আদালত। 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের রক্ষণশীল প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতার পর প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসেবে কারাভোগ করতে যাচ্ছেন সারকোজি। তবে কারাগারে যাওয়ার আগে সারকোজি বলেছেন তিনি কারাগারকে ভয় পান না, কারাগারের ফটকেও মাথা উঁচু করে রাখবেন। ফ্রান্সের কারা ব্যবস্থার প্রধান সেবাস্টিয়ান কাউলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্টকে একাকী নির্জনে রাখা হবে। লাসাতে কারাগারে থাকবেন সারকোজি। বিএনপির নেতাকর্মী ও জনসাধারণকে জামায়াত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল সহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবারে খেলার খবর। ঘটনাবহুল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ। 11 রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে সুপার ওভারে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথমে ওয়াইড, পরে নো বল করে কোনো বল করার আগে 4 বল
খরচ করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন। তাতে সমীকরণ দাঁড়ায় 6 বলে 6 রান। শেষ বলে 3 রান দরকার ছিল বাংলাদেশের, তবে কেবল 1 রান নিতে পারেন সাইফ হাসান। তাতে প্রথমবার কোনো সুপার ওভার খেলে হারল বাংলাদেশ। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে 7 উইকেটে 213 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এবারই প্রথম 50 ওভার বোলিং করেন স্পিনাররা। জবাবে 214 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে 9 উইকেটে 213 রানে থামে ক্যারিবীয়রা। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে দুদল। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। রাজধানীর ইয়ামাহা সেন্টারে গ্লোবাল নাম্বার 1 পোর্টেবল পাওয়ার সলিউশন ব্র্যান্ড ইকোফ্লোর ব্র্যান্ড অ্যাম্বাসিডর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরাগার মানের রিপোর্ট। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নাকানি চোবানি খেয়েছে বাংলাদেশ। চূড়ান্ত পর্বে খেলার আশা নেই বললেই চলে। হামজা চৌধুরী, সামিদ সোমরাও টেনে তুলতে পারেনি বাংলাদেশের ভাঙা তরি। এশিয়ান কাপে 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। তবে আগামী মাসে ফিরতি লেগের ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল সবুজের দল। নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইটা ফাটাফাটি হবে বলে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। অনেক বছর পরে আমরা হোম গ্রাউন্ডে ইন্ডিয়ার সাথে খেলবে। ইন্ডিয়ার সাথে একটা ভালো হিস্টোরি আছে, সো ইন্ডিয়া মানে ফাটাফাটি খেলতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়াটাকে ইতিবাচক বলে মনে করছেন জামাল। নট অনলি ফর মি বাট অলসো ফর দি আদার ফুটবলার্স। ওরা ইন্সপিরেশন নিতে পারে। আপনি বললেন হামজা, উনিও একটা বড় ইন্সপিরেশন অনেক বাচ্চার জন্য। So I think for all of us it's a positive thing. হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটি জিততে না পারায় প্রশ্ন ওঠে কোচের অদূরদর্শিতা আর ভুল টেকনিক প্রয়োগের। এসএ মোটরসের উদ্যোগে গ্লোবাল নাম্বার 1 পোর্টেবল পাওয়ার সলিউশন ব্র্যান্ড ইকোফ্লোর ব্র্যান্ড অ্যাম্বাসিডর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে কথা বলতে হয় কোচ প্রসঙ্গেও। কোচের ডিসিশন কে খেলবে কে না খেলবে, কিন্তু যারা অ্যাসেস করে সবাই ওরা বেস্ট ট্রাই করতেছে। আনফরচুনেটলি আমরা 3 পয়েন্ট নিতে পারি না, লাস্ট ম্যাচ ড্র হয়েছে। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং ইকোফ্লোর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার আসিফ উদ্দিন, ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি, ইকোফ্লোর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানভীর আহমেদ তানিম সহ অন্যান্যরা। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। এশিয়ান যুব গেমসে প্রথমবারের মতো পদক জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব 18 রানী নারী কাবাডি দল। বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গেমসের ইতিহাসে এটি বাংলাদেশের প্রথম পদক জয়। বাহরাইনের ইসাই স্পোর্টস সিটিতে খেলার প্রথমার্ধে শ্রীলঙ্কা বিপক্ষে 25-18 পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। শেষ পর্যন্ত 47-40 পয়েন্টের ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই ইভেন্টে সেরা 4-এ থাকা দলগুলোর পদক নিশ্চিত হওয়ায় বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ পদক জিতল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠনের সুপারিশ, বিচার বিভাগ ও প্রশাসন থেকে আওয়ামী দোসরদের সরানোর দাবি। ভোটের সময় এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার ঠেকাতে কেন্দ্রীয় সেল গঠন করবে কমিশন, জানালেন সিইসি। জনগণকেও সচেতন হওয়ার আহ্বান। আওয়ামী লীগকে নিয়ে আন্তর্জাতিক সংস্থার পর দাবি মানা সম্ভব নয়, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সাথে চুক্তি বাতিল নিয়ে অপতথ্যের অভিযোগ। টানা আন্দোলনের মুখে শিক্ষকদের দাবি মেনে নিল সরকার। 2 ধাপে 15% পাবেন বাড়ি ভাড়া। অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস। এবং শাহজালাল বিমানবন্দরের কুরিয়ার থেকে আগুনের সূত্রপাত, জানালেন বেবিচক চেয়ারম্যান। ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে দেরির অভিযোগ অস্বীকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/।
18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।